মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনটা দাবি করেছিলেন যে আমেরিকার সাথে যুদ্ধ হলে ইরান ধ্বংস হবে। আমেরিকার মতন শক্তিশালী দেশের কাছে থেকে এই দাবি অস্বাভাবিক নয়, কিন্তু বাস্তবতায় সারা বিশ্ব দেখেছে ভিন্ন বিষয়ে। যেখানে আমেরিকার সাথে নিজেদের আরেক সুপার পাওয়ার দাবি করা ইসরায়েলের চোখে চোখ রেখে কথা বলছে ইরান, পরিস্থিতি এতটাই কঠিন হয়েছে যে কোনোভাবেই যুদ্ধবিরতি না চাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন নিজে থেকেই যুদ্ধবিরতির পথ খুঁজছেন। প্রসঙ্গ আসছে, কেন এমন হলো? আমেরিকা যেখানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তাদের দেশ থেকে তুলে নিয়ে আসে, কিন্তু মধ্যপ্রাচ্যে এত মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও ইরানকে কাবু করতে পারল না কেন? আমরা ইরান সম্পর্কে একটি কথা শুনে এসেছি যে ইরান প্রাকৃতিকভাবেই ডিফেন্স প্যারাডাইস। আসলেই কি তাই, নাকি এর বাহিরেও রয়েছে অনেক কিছু? সমস্ত কিছুই ধাপে ধাপে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। এই ভিডিও শেষে ইনশাআল্লাহ আপনি বুঝে যাবেন কিভাবে ইরান আমেরিকা আর ইসরায়েলের মতন শক্তিশালী দেশের সাথে লড়াই করে টিকে গেল। চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ডিফেন্স প্যারাডাইস ইরানের কোনো সরকারিভাবে স্বীকৃত উপাধি নয়। তবে অনেকে এই শব্দবন্ধটি ব্যবহার করে বোঝাতে চান যে ইরান এমন এক রাষ্ট্র যেখানে ভূগোল, প্রতিরক্ষা শিল্প, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ভূগর্ভস্থ ঘাঁটি এবং এসিমেট্রিক ওয়ারফেয়ার সব মিলিয়ে একটি শক্তিশালী প্রতিরক্ষা ইকোসিস্টেম। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের নাম উচ্চারিত হলেই সাধারণত তিনটি বিষয় সামনে আসে: প্রতিরোধ, টিকে থাকা এবং ডিটারেন্স বা ভয়ভীতি নির্ভর প্রতিরক্ষা। বহু দশকের নিষেধাজ্ঞা, অস্ত্র আমদানিতে সীমাবদ্ধতা, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং যুদ্ধের অভিজ্ঞতা ইরানকে এমন এক নিরাপত্তা চিন্তায় ঠেলে দিয়েছে যেখানে তারা কেবল সেনাবাহিনী গঠন করেনি, বরং রাষ্ট্র জুড়ে একটি প্রতিরক্ষা মানসিকতা তৈরি করেছে। এই কারণেই কিছু বিশ্লেষক ইরানকে রূপক অর্থে ডিফেন্স প্যারাডাইস বলে থাকেন, অর্থাৎ এমন এক দেশ যার প্রায় প্রতিটি কৌশলগত স্তর প্রতিরক্ষা হিসাব করে সাজানো। প্রথম কারণ হল ইরানের ভৌগোলিক পরিবেশ। দেশটি পারস্য উপসাগর, ওমান সাগর, পর্বতমালা, মরুভূমি এবং দীর্ঘ উপকূল রেখা সব মিলিয়ে এমন এক ভূপ্রাকৃতিক সুবিধা পায় যা প্রতিরক্ষার জন্য অত্যন্ত মূল্যবান। আমরা ধাপে ধাপে সেই বিষয়গুলি দেখব ইনশাআল্লাহ। জাগ্রোস মাউন্টেন্স, পশ্চিমের প্রাকৃতিক প্রাচীর। ইরানের পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে এক বিশাল দেওয়াল, জাগ্রোস মাউন্টেন্স। এই পর্বতশ্রেণীর দৈর্ঘ্য প্রায় ১৬০০ কিলোমিটার, যা ইরানের দক্ষিণ পশ্চিম উপকূল থেকে শুরু করে ইরাক ও তুরস্ক পর্যন্ত বিস্তৃত। কিন্তু এটা শুধু পাহাড় না, এটা একটা ন্যাচারাল ডিফেন্স সিস্টেম। এই অঞ্চল পাথুরে, দুর্গম, সরু গিরিপথে ভরা। বড় সেনাবাহিনী নিয়ে এখানে ঢোকা মানে নিজেকেই ট্র্যাপ করে ফেলা, যার বাস্তব প্রমাণ ১৯৮০ সালে যখন ইরান-ইরাক যুদ্ধ শুরু হয়। The howl of another air raid siren brings Tehran to a virtual standstill. ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ভেবেছিলেন আগে খুঁজে স্থান দখল করে তারপর ধীরে ধীরে ইরান পুরো দখল করে ফেলবে। কিন্তু বাস্তবতা না। প্রথমে কিছু এলাকা দখল করলেও যখন তারা ইরানের ভেতরে ঢুকতে যায়, জাগ্রোস পাহাড় তাদের থামিয়ে দেয়। ট্যাঙ্ক, আর্টিলারি, সাপ্লাই লাইন সব কিছু এখানে ধীর হয়ে যায়, আর তখনই ইরান কাউন্টার অ্যাট্যাক শুরু করে। স্ট্রেইট অফ হরমুজ বর্তমানে সবচেয়ে আলোচিত দক্ষিণের কৌশলগত শক্তি। এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল চোক পয়েন্টগুলোর একটি। বিশ্বের প্রায় ২০% তেল এই পথ দিয়ে যায়। মানে ইরান যদি চায় এই পথ ব্লক করতে পারে, আর এটা করলে পুরো বিশ্ব অর্থনীতি কেঁপে উঠবে। তাই ইরানকে আক্রমণ মানে শুধু একটা দেশ না, গ্লোবাল সিস্টেমকে চ্যালেঞ্জ করা, যা আমরা বর্তমানে দেখেছি। সেন্ট্রাল ডেজার্ট, ভেতরের মৃত্যু ফাঁদ। ইরানের ভেতরেই ঢুকলেই রয়েছে ডাস্ত ই কাবির, ডাস্ত ই লুট। এই অঞ্চলগুলি প্রচণ্ড গরম, পানির অভাব, জনবসতি নেই, সেনাবাহিনীর জন্য নাইটম্যার। এখানে যুদ্ধ করা মানে শত্রুর আগে প্রকৃতির সাথে যুদ্ধ করা। আলবার্জ মাউন্টেন্স, যাকে বলা হয় উত্তরের ঢাল, কেননা ইরানের উত্তরে আছে আলবার্জ মাউন্টেন্স। এই পর্বতশ্রেণী ক্যাসপিয়ান সিয়ের পাশে অবস্থিত। যদি কেউ উত্তর দিক দিয়ে আক্রমণ করতে চায়, তাকে আগে ক্যাসপিয়ান সি পার হতে হবে, তারপর এই খাড়া পাহাড় ক্রস করতে হবে, যা প্রায় অসম্ভব।
দ্বিতীয় কারণ হল স্বনির্ভর প্রতিরক্ষা শিল্প। নিষেধাজ্ঞার কারণে ইরান বহু বছর আধুনিক যুদ্ধবিমান, উন্নত সেন্সর, ইলেকট্রনিক্স বা বড় অস্ত্র প্ল্যাটফর্ম সহজে কিনতে পারেনি। কিন্তু এই সীমাবদ্ধতা তাদের এক ধরনের ওয়েপনাইজড সেলফ রিলায়েন্সে ঠেলে দেয়, অর্থাৎ বাইরে থেকে না পেলে দেশে তৈরি করতে হবে। বিশ্লেষণগুলি বলছে ইরান বিশেষ করে মিসাইল, রকেট, ড্রোন এবং বিভিন্ন এন্ড সিস্টেম অ্যাসেম্বলিতে উল্লেখযোগ্য স্বনির্ভরতা অর্জন করেছে। যদিও সাপ্লাই চেনের কিছু ক্ষেত্রে বিদেশি উপাদানের ওপর নির্ভরতা এখনও আছে, তবু স্যাংশনসের মধ্যেও নিজেদের প্রতিরক্ষা উৎপাদন টিকিয়ে রাখার ক্ষমতা এইটি ডিফেন্স প্যারাডাইস ধারণাকে শক্তি দেয়। তৃতীয় কারণ হল সবচেয়ে আলোচিত মিসাইল শক্তি। ইরানের বিমানবাহিনী তুলনামূলকভাবে পুরনো এবং সীমাবদ্ধ, একথা বহু জায়গাতেই এসেছে। এই দুর্বলতাকে পুষিয়ে নিতে ইরান দীর্ঘদিন ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপেবিলিটিতে জোর দিয়েছে। কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষণে বলা হয়েছে ইরানের কিছু মিসাইল প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম বলে ধারণা করা হয়। এর অর্থ ইরান তাদের বিমানবাহিনীর সীমাবদ্ধতা সত্ত্বেও দূরপল্লার হামলা এবং ডিটারেন্স বজায় রাখতে পেরেছে। অন্যভাবে বলতে গেলে আকাশে পুরনো বিমান থাকলেও মাটির নিচে ও মোবাইল লঞ্চারে রাখা মিসাইল তাদের প্রতিরক্ষাকে ভয়ঙ্কর করে তুলেছে। চতুর্থ কারণ হল ড্রোন যুদ্ধের বিপ্লব। গত কয়েক বছরে ইরান যে ক্ষেত্রটিতে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে সেটি হল ওয়ান ওয়ে অ্যাট্যাক ড্রোন, সার্ভেলেন্স ড্রোন এবং রিলেটিভলি লো কস্ট ইউএভি প্রোডাকশন। সিএসআইএস এবং সিএফআর দুই জায়গার সাম্প্রতিক বিশ্লেষণেই দেখা যায় যে ইরানের ড্রোন ক্যাপেবিলিটি কেবল ট্যাকটিক্যাল টুল নয়, বরং এটি তাদের ব্রডার ডিটারেন্স ডকট্রিনের অংশ। ড্রোন তুলনামূলক সস্তা, দ্রুত উৎপাদনযোগ্য এবং বড় প্রতিপক্ষের এক্সপেন্সিভ এয়ার ডিফেন্সকে চাপে ফেলতে পারে। তাই কনভেনশনাল মিলিটারি ব্যালেন্সে পিছিয়ে থাকলেও ইরান ড্রোনস দিয়ে এক ধরনের কস্ট ইম্পোজিং স্ট্র্যাটেজি তৈরি করেছে, যেখানে প্রতিপক্ষকে বেশি খরচে প্রতিরোধ করতে হয়। এই লো কস্ট বাট হাই ডিসরাপশন মডেলই অনেকের চোখে ইরানকে ডিফেন্স প্যারাডাইস বানিয়েছে। পঞ্চম কারণ হল ভূগর্ভস্থ ঘাঁটি, টানেল নেটওয়ার্ক এবং হার্ড এন্ড ইনফ্রাস্ট্রাকচার। ইরানের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অস্ত্র, লঞ্চার, কমান্ড ফ্যাসিলিটিজ এবং প্রোডাকশন ক্যাপেবিলিটির একটি অংশকে আড়ালে রাখা। সাম্প্রতিক বিশ্লেষণ ও স্যাটেলাইট ভিত্তিক মূল্যায়নে দেখা গেছে যে ইরানের বহু মিসাইল বেস ও টানেল কমপ্লেক্স আঘাতের পরও পুরোপুরি নিরপেক্ষ করা কঠিন। এমনকি সাম্প্রতিক যুদ্ধকালীন মূল্যায়নেও রেউটার্স জানিয়েছে ইরানের মিসাইল আর্সেনালের অবস্থা নিশ্চিতভাবে যাচাই করা কঠিন হয়েছে, কারণ বহু কিছুই আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্কে সুরক্ষিত। প্রতিরক্ষায় কনসিলমেন্ট, সার্ভাইভেবিলিটি এবং রিডান্ডেন্সি এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান সেগুলোকে রাষ্ট্রীয় কৌশলে রূপ দিয়েছে। ষষ্ঠ কারণ হল এসিমেট্রিক ওয়ারফেয়ার ডকট্রিন। ইরান বুঝে গেছে যে যুক্তরাষ্ট্র বা কিছু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মতো একই ধরনের কনভেনশনাল সুপিরিয়রিটি তারা অর্জন করতে পারবে না। তাই তারা সেম গেম খেলার বদলে ডিফারেন্ট গেম খেলেছে। ছোট নৌকা, অ্যান্টিশিপ ক্যাপেবিলিটি, মাইন্স, ড্রোনস, মিসাইল, সাইবার এলিমেন্টস, আইল্যান্ড ফোর্টিফিকেশনস এবং জিওগ্রাফিক্যালি ডিসপার্সড সিস্টেম সব মিলিয়ে ইরান এমন একটি বহুমাত্রিক প্রতিরক্ষা পদ্ধতি গড়ে তুলেছে যা বড় শক্তির জন্য ব্যয়বহুল এবং জটিল চ্যালেঞ্জ। আইআইএসএস এবং সিএসআইএস এর বিশ্লেষণে এই এসিমেট্রিক অভিযোজনকে ইরানের সামরিক চিন্তার কেন্দ্রীয় বৈশিষ্ট্য দেখা হয়েছে। ইরানের সীমাবদ্ধতা। ইরানের এই ছবির অন্য পাশও আছে। ইরানকে ডিফেন্স প্যারাডাইস বলা মানে এই নয় যে তার সবকিছুই আধুনিক বা অজেয়, না। বহু গবেষণা বলছে ইরানের কনভেনশনাল এয়ারফোর্স দুর্বল, আধুনিক এভিয়নিক্স এবং অ্যাডভান্সড প্ল্যাটফর্মসে সীমাবদ্ধতা আছে, এবং কিছু ক্রিটিক্যাল কম্পোনেন্টসের জন্য তারা এখনও বাইরের সাপ্লাই চেনের উপর নির্ভরশীল। সিপ্রির তথ্য অনুযায়ী স্যাংশনস ইরানের মিলিটারি ব্যয় এবং অ্যাকুইজিশন ক্যাপেবিলিটিকে সীমিত করেছে। অর্থাৎ ইরানের শক্তি আছে, কিন্তু সেটি মূলত স্মার্ট অ্যাডাপ্টেশন, ডিটারেন্স ইঞ্জিনিয়ারিং এবং সার্ভাইভাল আন্ডার প্রেশারের শক্তি, শুধু হাইটেক অ্যাবান্ডেন্সের শক্তি নয়। তবে যাই হোক, ইরানকে ডিফেন্স প্যারাডাইস বলা হয় মূলত একটি রূপক রাজনৈতিক সামরিক বর্ণনা হিসাবে, কারণ ভৌগোলিক প্রতিরক্ষার পাশাপাশি এই দেশটি তার সামরিক সীমাবদ্ধতাকে প্রতিরক্ষা সম্পদে রূপ দিয়েছে। যেখানে অন্য রাষ্ট্র মডার্ন এয়ারফোর্স দিয়ে নিরাপত্তা খোঁজে, সেখানে ইরান নিরাপত্তা খুঁজেছে ভূগোল, মিসাইল ডিটারেন্স, ড্রোন স্যাচুরেশন, টানেল সার্ভাইভেবিলিটি এবং ম্যারিটাইম চোক পয়েন্ট লেভারেজ এবং এসিমেট্রিক স্ট্র্যাটেজির সমন্বয়ে। তাই ইরানকে বোঝার সঠিক উপায় হল তাকে শুধু একটি সেনাবাহিনী হিসাবে না দেখে একটি ফোর্টিফাইড সিস্টেম হিসাবে দেখা,
আর সেখানেই ডিফেন্স প্যারাডাইস শব্দবন্ধটির অর্থ দাঁড়ায় এমন এক রাষ্ট্র যার প্রতিরক্ষা চিন্তা শুধু সীমান্তে নয়, ভূগোল, শিল্প, প্রযুক্তি, অর্থনীতি এবং মনস্তত্ত্ব সবখানেই। প্রিয় দর্শক, আমরা টুয়ার্ডস রিয়ালিটি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে ইনফরমেটিভ ভিডিও উপস্থাপন করতে চাই। আপনারা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ পাশে থাকবেন আর কমেন্টে আপনার মন্তব্য জানাতেও ভুলবেন না।